নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ নিয়ে, যেখানে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ ইস্ট বেঙ্গল খেলতে চলেছে পরশুদিন, অর্থাৎ 5ই মার্চ ঘরের মাঠে কিন্তু ইস্ট বেঙ্গল চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের অভিযান শুরু করতে চলেছে। এবার কোয়ার্টার ফাইনাল কিন্তু হোম এবং অ্যাওয়ে ভিত্তিকে হবে। প্রথম ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গল হোম ম্যাচ হিসাবে খেলবে এবং পরবর্তী ম্যাচ কিন্তু তাদের অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলতে হবে। তো প্রথম ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ এফকে আরকাদাক। তো সেই এফকে আরকাদাক কীরকম দল, তারা কীরকম প্রতিপক্ষ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য, কি রেকর্ড রয়েছে এফকে আরকাদাকের সেটা তোমাদের জানাবো, এবং এফকে আরকাদাককে হারাতে গেলে ইস্ট বেঙ্গলের কোন জায়গায় ভালো ফুটবল খেলতে হবে সেই নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব। তো মোটামুটি এফকে আরকাদাক সম্পর্কে তোমরা একটা বেসিক ধারণা পেয়ে যাবে এই ভিডিওতে আশা করি। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো পরশু দিন কিন্তু ইস্ট বেঙ্গল এই এফকে আরকাদাকের মুখোমুখি হবে ওয়াইবিকে স্টেডিয়ামে সন্ধ্যা 7টা থেকে। তো ম্যাচের টিকিট কিন্তু অনলাইন অফলাইন পেয়ে যাবে। যত বেশি পারবে সমর্থকরা মাঠে যাও প্লিজ। এই ম্যাচটা কিন্তু সব কিছু ভুলে যেতে হবে এবং এই ম্যাচটা দেশের জন্য গিয়ে গলা ফাটাতে হবে, কারণ ইস্টবেঙ্গল তো শুধুমাত্র ক্লাব হিসাবে খেলবে না, ইস্টবেঙ্গল কিন্তু আমাদের দেশের হয়ে খেলবে। তো দেশের জন্য কিন্তু অবশ্যই সবাই পারলে একটু মাঠে যাও, যাদের সুবিধা রয়েছে তারা কিন্তু মাঠে গিয়ে মাঠ ভরিয়ে তোলো। আর এই এফকে আরকাদাক কিন্তু রীতিমতন কলকাতায় এসে গেছে। কালকে ইস্টবেঙ্গল যেখানে বেঙ্গালুরুর সঙ্গে ঘরের মাঠে খেলছিল সেই সময় কিন্তু কলকাতা বিমানবন্দরে পা রেখেছে এফকে আরকাদাক। তো আরকাদাক তাড়াতাড়ি চলে আসার একটাই কারণ ওয়েদার। আমাদের কলকাতার ওয়েদার কিন্তু বর্তমানে বেশ কিছুটা গরম, একটা গরম পরিবেশ এসে গেছে, কিন্তু সেই ওয়েদার মানিয়ে নেওয়ার জন্যই কিন্তু আরকাদাক চলে এসেছে। কারণ আরকাদাকের ওয়েদার খুব ভালো, সেখানে মোটামুটি এই সময় যদি দেখা যায় অ্যাভারেজ ওয়েদার টেম্পারেচার অনেকটাই কমের দিকে। তো সেই জায়গা থেকে এই ওয়েদারে মানিয়ে নিতে কিন্তু একটুখানি চাপের ব্যাপার হবে। তো আজকে কিন্তু তারা প্র্যাকটিস সেশন পাচ্ছে, কালকেও প্র্যাকটিস সেশন পাচ্ছে এবং পরশুদিন তারা খেলতে নামবে। তো এই জায়গাতে ইস্ট বেঙ্গলের কিন্তু একটুখানি চাপ রয়েছে, কারণ ইস্টবেঙ্গল কালকে রাতে লাস্ট ম্যাচ খেলেছে এবং ম্যাচের পরের দিন আমরা মূলত দেখি যে রিকভারি করতে করতেই টিমের প্লেয়ারদের চলে যায়। একটা তো বলতে গেলে যারা খেলে তাদের তো একটা ক্লান্তি থাকে, সো সেই সব ভুলে গিয়েও কিন্তু তাদের আজকে কিছু করার নেই। কালকে একটা প্র্যাকটিস সেশনের পরই পরশুদিন মাঠে নামতে হবে। তো কতটা কঠিন বুঝতে পারছো তো চ্যালেঞ্জ লিগ, আর সেরকমই চ্যালেঞ্জ হয়ে গেছে ইস্টবেঙ্গলের জন্য। তাই সমর্থকদের উচিত মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করা, পেছন থেকে সাপোর্ট করা, তাহলে টিম ভালো কিছু করতে পারবে। এবার এই এফকে আরকাদাককে নিয়ে যদি কথা বলি, তো আরকাদাক ভাই আলাদা লেভেলের ফুটবল খেলেছে। এবার তারা কি খেলেছে সেটা তো আমরা গিয়ে দেখতে যাইনি, কিন্তু তাদের রেকর্ড অনেক কিছু বলে দিচ্ছে। কারণ আরকাদাক তুর্কমেনিস্তানের একটা ক্লাব এবং আরকাদাক খুব যে বেশি দিন ধরে ক্লাব ফুটবলে এসেছে সেরকম নয়। আরকাদাক লাস্ট দুটো সিজন ধরে কিন্তু খেলছে, 2023-24 সিজনে তারা খেলেছে এবং 2023-24 সিজনে কিন্তু তাদের টুর্নামেন্ট তারা চ্যাম্পিয়ন। 24টা ম্যাচ খেলেছে, 24টা ম্যাচে ভাই 24টাই জিতেছে। বোঝা যাচ্ছে যে তারা কীরকম দল। এবার অনেক কিছু সেখানে ব্যাপার রয়েছে, সেখানে রাজনৈতিক অনেক ব্যাপার রয়েছে, কোনো এক প্রেসিডেন্টের ছেলের নাকি এটা দল, ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে, সেগুলোকে নিয়ে পরে আসছি। তো 24 ম্যাচে 24টা জয় এবং 24 ম্যাচে কিন্তু 83টা গোল করেছে, মাত্র 17টা গোল হজম করেছে 2023 সিজনে। এবং তারপরই আলটি নাসির ছিল, যেই আলটি নাসিরের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল হেরেছিল। তারাও কিন্তু মোটামুটি ভালোই খেলেছিল, কিন্তু তারা অন্তত ম্যাচ ড্র বা হেরেছিল, কিন্তু এই আরকাদাক হারেনি। এবং 2024 সিজন নিয়ে কথা বললে সেখানে 30 দলের টুর্নামেন্ট হয়েছিল, 30 দলের টুর্নামেন্টে 30টার মধ্যে ভাই 30টাই জিতে নিয়েছে। কোনো রকম ড্র বা হারার কোনো ব্যাপারই নেই, একদম 90 পয়েন্ট। এবং গোল করেছিল 147টা, গোল খেয়েছিল 20টা। সেখানে আলটি নাসির তারা কিন্তু 3 নম্বর পজিশনে শেষ করেছিল, তারা কিন্তু 30 ম্যাচে 21টা জিতেছিল, 2টো ড্র এবং 7টা ম্যাচ হেরেছিল। তো এই আরকাদাক ভাই হারে না। তারা যখন এএফসি যে টুর্নামেন্ট হচ্ছিল সেই টুর্নামেন্টের 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে, আলটিমেটলি অন্তত ম্যাচ হেরেছে। এবং তাদের যদি রেকর্ড নিয়ে বলা যায় তো তাদের ওখানকার টুর্নামেন্টে 54টা ম্যাচে 54 ম্যাচে আনবিটেন, মানে এই রেকর্ড বিশ্বের কোনো ক্লাবের অন্তত নেই, যেই রেকর্ড কিন্তু এফকে আরকাদাক তৈরি করে নিয়েছে। এবার এই রেকর্ড তৈরির পিছনে অনেক কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে কিছু ওখানে ব্যাপার রয়েছে, সেই ব্যাপারগুলোকে নিয়ে আমি খুব একটা খোলাখুলি আলোচনা করছি না, রাজনৈতিক কিছু ব্যাপার রয়েছে। তো সেই জায়গাতে আরকাদাক যখন ঘরের মাঠে খেলে
10-12 হাজারের একটা স্টেডিয়াম ভাই ফুল হয়ে যায়। কিভাবে হয় সেটা তারাই জানে। তারা ঠিক স্টেডিয়াম ফুল করে দেয়, যখন প্রয়োজন হয় তারা তাদের মতন দর্শক নিয়ে চলে আসে। কোনো রকম অ্যাওয়ে ফ্যান হিসাবে কেউ থাকে না, সবটাই হোম সাপোর্ট তারা পায়। এবার তারা যখন খেলে তখন রেফারির উপর আলাদাই তারা চাপ দিয়ে খেলে। ধরো অ্যাডের টাইম দেওয়া হয়েছে 5 মিনিট, যতক্ষণ না আরকাদাক জিতছে ততক্ষণ ভাই খেলা চলবে, তাতে সেই 5 মিনিটটা 15 মিনিট 20 মিনিট হয়ে গেলেও চলবে, কোনো রকম অসুবিধা নেই। এরকমভাবে খেলা, আর পুরো খেলাটাই কিন্তু তারা কন্ট্রোল করে, তারা তাদের মতন ব্যাপার চালায়। এবং আমাদের এখানে যেমন একটা ফিফার নিয়ম অনুযায়ী ট্রান্সফার উইন্ডো চলে, ওদের ওখানে ওসব কিছু নয়। আরকাদাকের মতন টিম বানাবে, যেদিন মনে হবে ভাই আমাদের টিম বানানো কমপ্লিট, সেদিন ট্রান্সফার উইন্ডো ক্লোজ হবে। এবং আবার তাদের যখন মনে হবে যে আমাদের প্লেয়ার লাগবে, তখন তাদের ট্রান্সফার মার্কেট ওপেন হয়ে যাবে। এবার আরকাদাকে একটা ভালো ব্যাপার করেছে জানো তো, আরকাদাকে কিন্তু কোনো রকম বিদেশি প্লেয়ার নেই, পুরোটাই কিন্তু তুর্কমেনিস্তানের প্লেয়ার। আর খেলাটা হবে কিন্তু মোটামুটি ইস্ট বেঙ্গলের সঙ্গে তুর্কমেনিস্তান জাতীয় দলের, কারণ জাতীয় দলের 14 জন প্লেয়ার ভাই এই দলটার মধ্যে রয়েছে। তো পুরো জাতীয় দলের প্লেয়ারটাকেই তারা তুলে নিয়েছে এবং মোটামুটি তারা ভালো খেলে, খুব একটা খারাপ নয়। এবং এই দলের একটা বিশেষত্ব হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে দৌড়ায়। এরা ভাই এদের লোগোটাই রয়েছে ঘোড়া, তো সত্যিই ভাই এদের ঘোড়ার মতনই দৌড় রয়েছে। এবার অনেক কিছু ব্যাপার থাকে, সেই সব ব্যাপারগুলো বাদ রাখলে এদের রেকর্ড কিন্তু আলাদাই দল। এবার দলটা কি সত্যি খুব ব্যালেন্স দল? দেখো আমি আজকে অনেকগুলো আরকাদাকের ম্যাচ যেগুলো ইউটিউবে রয়েছে সেগুলো দেখছিলাম, তো সেগুলো দেখে যেটা আমার বেসিক ধারণা হয়েছে ভাই খুব একটা ব্যালেন্স দল নয়। এই দলকে হারানো সম্ভব রয়েছে, অস্কারের পরিকল্পনা যদি ঠিকঠাক থাকে, প্লেয়াররা যদি ঠিকঠাকভাবে মাঠে পারফরমেন্স করে, যদি সমর্থকরা ঠিকঠাকভাবে অ্যাওয়ে দলকে চেপে ধরে, তো ভাই ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে? এই দলের যেটা মেন খেলা সেটা হচ্ছে দুটো উইং নির্ভর তারা ফুটবল খেলে। সেন্ট্রালি কিন্তু তাদের অ্যাটাক বলে কিচ্ছু নেই, মাঝমাঠ বলে কিচ্ছু নেই, এবং তারা কিন্তু গোল হজম করে। আর যাই হোক যে গোল হজম করে না, একদম বিভৎস ডিফেন্স এরকম কিছু নয়, তারা কিন্তু গোল হজম করে। তো এই জায়গাটাকে কিন্তু ইস্ট বেঙ্গল একদম ঠিকঠাক করতে হবে। প্রথম যেটা করতে হবে, ইস্ট বেঙ্গলের দুটো উইং পজিশনে কিন্তু জোড়া বিদেশিকে নামিয়ে দেওয়া দরকার। এক জায়গায় সেলিস শুরু করুক, অপর জায়গায় মেসি শুরু করুক, দুজন উইংয়ে থাকুক, মাঝখানে ডিমিকে রাখুক, তাহলে আক্রমণ বিভাগ ঠিকঠাক রয়েছে। এবং এই টুর্নামেন্টে তো সব বিদেশিকেই খেলানো যায়, তো সেক্ষেত্রে সাউলকে পুরো বক্স টু বক্স মিডফিল্ড করে দিয়ে সৌভিকের বিরাট ভূমিকা থাকবে এই ম্যাচের জন্য। এবং অবশ্যই রেফারির সাপোর্ট কিন্তু 110% পাবে আরকাদাক, এটুকু বলে রাখছি। যতই এএফসি টুর্নামেন্ট হোক না কেন, যতই যাই টুর্নামেন্ট হোক না কেন, প্রচুর পরিমাণে কিন্তু তারা সুবিধা পাবে। এবং এই দলটা সবথেকে আর একটা ভালো জিনিস করে কি জানো তো, বক্সের কাছে এসে ভাই দুমদাম ড্রাইভ মেরে দেয়। তো সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে সিরিয়াস থাকতে হবে, কোনোভাবেই ভুলভালভাবে গেলে হবে না, একদম ক্লিন চ্যালেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু বেঁচে যাওয়া যাবে। এবার ভালো ইস্টবেঙ্গলকে খেলতে হবে, সেটা তো অবশ্যই ভালো, কিন্তু এই জায়গাতে সুযোগ রয়েছে যে মাঝমাঠ যদি ইস্টবেঙ্গল একবার কন্ট্রোলে নিয়ে আসতে পারে, মহেশ, সৌভিক এবং যদি সাউল মাঝমাঠকে যদি ধরে নিতে পারে, ভাই আরকাদাককে থামিয়ে দেওয়া যাবে। আরকাদাকের এই যে উইনিং স্ট্রিক, এটা কিন্তু ব্রেক করা সম্ভব। এবং ইস্টবেঙ্গলকে অবশ্যই যা সুযোগ আসবে সেখান থেকে গোল করতে হবে। মেসি ছন্দে রয়েছে, ব্যাক টু ব্যাক ম্যাচে গোল পাচ্ছে। সেলিস সে কিন্তু চোট সারিয়ে এসে সে একটা অ্যাসিস্ট করে এবং যথেষ্ট ইম্প্যাক্ট রাখছে। ডেভিডকে অবশ্যই সুযোগ দিতে হবে, সেও গোলের মধ্যে রয়েছে। ক্লেটন কি ছন্দে রয়েছে আমি জানি না। ডিমিকে মাথা ঠান্ডা করে খেলতে হবে, এবং ডিমি আশা করছি মাথা ঠান্ডা করে এই ম্যাচে অন্তত গোল করবে এবং অনেক বেশি চান্স ক্রিয়েট হবে। কারণ আমরা এএফসির এর আগের ম্যাচগুলোতে দেখেছিলাম মাধির সঙ্গে সাউলের সঙ্গে কিন্তু ডিমির জুটি ভালো জমে উঠেছিল এবং ডিমি সেখান থেকে গোল পাচ্ছিল। তো এক্ষেত্রেও সেলিস মেসি একসাথে খেললে আর সাউল একসাথে খেললে প্রচুর বল কিন্তু ডিমি পাবে, ফার্স্টেশনের কোনো জায়গাই নেই, সেই জায়গাতে শুধু ভাই ফিনিশ করতে হবে। এবং ইস্টবেঙ্গলের যারা সাইড ব্যাক খেলবে, সাইড ব্যাকদের কিন্তু আলাদা ভূমিকা পালন করতে হবে, একদম মাথা ঠান্ডা করে তারা উইং থেকে এসে ক্রস করবে, সেই জায়গাটাতেই মূলত আটকে দিতে হবে, তাহলেই কিন্তু এদের খেলা আটকানো সম্ভব রয়েছে। এটুকু আমার মনে হচ্ছে, আমি যতটুকু বুঝেছি। এবং অবশ্যই এই ম্যাচে কিন্তু একটুও সুযোগ দিলে হবে না বক্সের আশেপাশে, কারণ তারা ওই যেটা বললাম পেনাল্টি আর্ন করার চেষ্টা করবে। যদি ঠিকঠাকভাবে ইস্টবেঙ্গল অ্যাটাকিং ফুটবল খেলতে পারে, তো আমি তো অন্তত দেখছি ইস্টবেঙ্গল এই ম্যাচটা থেকে 2-1 বা 3-1 ব্যবধানে জিততে পারে। কারণ অবশ্যই একটু
হলেও রেফারি অ্যাডভান্টেজ পাবে আর কাদাক এটুকু বোঝা যাচ্ছে। কিন্তু ইস্টবেঙ্গল সুলভ যদি পারফরমেন্স করে, লাস্ট 4টে ম্যাচে ইস্টবেঙ্গল যেরকম খেলেছে সেই খেলা যদি রাখতে পারে, ভাই এই ম্যাচ জেতার সম্ভাবনা 100% রয়েছে ইস্টবেঙ্গলের জন্য। আর তার জন্য সমর্থকদের একটু মাঠে যেতে হবে, তাহলেই দল অনেক ভালো করতে পারবে বলে আমার মনে হয়। তো ওভারঅল এই দলটাকে নিয়ে যতটুকু আমার ধারণা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনো জায়গায় মিস করে গেলে তোমরা যদি কোনো এক্সট্রা ডেটা পাও তো অবশ্যই সেটা শেয়ার করো, সেই নিয়েও পরে আলোচনা করা যাবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।